where the mind is without fear and the head is held high, where knowledge is free. আচ্ছা, আমি মালদা জেলা অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক, নাম চন্দন সাহা। আমি এর আগেও ক্লাস নিয়েছি। আজকের আলোচ্য বিষয় আমি দেখো বোর্ডে লিখে রেখেছি, সেটা হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, তো তোমরা সমবিন্দু কথাটির সঙ্গে তোমরা পরিচিত হয়েছ নিচু ক্লাসে 7-5 থেকেই আছে। সমবিন্দু সরলরেখা কাকে বলে? সেখানে সংজ্ঞাতে বলা হয় 3 বা তার অধিক সরলরেখা যদি একই বিন্দুগামী হয় তাহলে ওই সরলরেখাগুলোকে আমরা বলি সমবিন্দু সরলরেখা। অর্থাৎ 3 বা তার অধিক সরলরেখা যদি একই বিন্দুগামী হয় তাহলে সেই সরলরেখাগুলোকে বলি সমবিন্দু সরলরেখা। কেন 3 বলা হচ্ছে? কারণ হচ্ছে দুটো সরলরেখা যদি একই সমতলে থেকে তারা সমান্তরাল না হয়, সমান্তরাল হলে কখনো ছেদ করে না। আমরা আগের ক্লাসে বলেছি যে দুটো সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। অর্থাৎ সংজ্ঞাতে আছে সমান্তরাল সরলরেখা, যে একই সমতলে অবস্থিত দুটো সরলরেখাকে উভয় দিকে যত খুশি বর্ধিত করলে যদি কোনোদিন মিলিত না হয় বা কখনো মিলিত না হয় তাহলে ওই সরলরেখাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কিন্তু আমরা সংজ্ঞাতেই বলেছি তারা ছেদ করবে না। যদি সরলরেখা দুটো সমান্তরাল না হয়, একই তলে থাকে অথচ সমান্তরাল না হয়, তাহলে কিন্তু তারা সবসময়ের জন্য পরস্পরকে ছেদ করবে। যেমন আমরা ছবি আঁকছি, এইটা একটা সরলরেখা আর এইটা একটা সরলরেখা, ধরো এইটা। এবার আপাতত দেখে মনে হচ্ছে ছেদ করছে না, কিন্তু সরলরেখার সংজ্ঞাতে আছে সরলরেখা হচ্ছে অসীমগামী। তো এই সরলরেখাকে যদি আমি বর্ধিত করি, এই সরলরেখাকেও যদি বর্ধিত করি তাহলে এই বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয়, একই স্থলে থাকে, তাহলে কিন্তু তারা পরস্পরকে ছেদ করবেই। তৃতীয় সরলরেখা ওই বিন্দুতে ছেদ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু যখন তারা ছেদ করবে তাদেরকে বলা হবে সমবিন্দু সরলরেখা। তো আজকের এই সমবিন্দু সংক্রান্ত ক্লাস 9-এ 4টি উপপাদ্য আছে। আমি চেষ্টা করব 4টি উপপাদ্য আজকে তোমাদের বোঝানো। আমি আগেও ক্লাসে বলেছি, অঙ্কের ক্লাস মানে সায়েন্সের ক্লাস মানে খাতা বই কলম সঙ্গে থাকতে হবে, কারণ আমি যা কিছু বলবো তোমাদেরকে সঙ্গে সঙ্গেই খাতাতে নোট করে নিতে হবে যে জিনিসগুলো আমরা বলবো বা যেটা বোঝানোর প্রয়োজন। আমাদের প্রথম আছে উপপাদ্যটা, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু। কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। অর্থাৎ উপপাদ্যটা বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। আজকে প্রথম উপপাদ্য হচ্ছে এটা। তো তোমরা ক্লাস 6-এ কোন একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছো, সেখানে সমদ্বিখণ্ডিত করা মানেই কিন্তু লম্ব হবে সমদ্বিখণ্ডিত করেছো কোনো একটা সরলরেখাকে, লম্ব হবে সমদ্বিখণ্ডিত করা, সেটা আমরা জানি। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুতে, লম্ব সমদ্বিখণ্ডক কথাটির অর্থ সবসময়ের জন্য মধ্যবিন্দুতে লম্ব হবে। তো আমরা উপপাদ্য লেখার সময় প্রথমে যেটা করি কি কি দেওয়া আছে, তারপর আমরা যে কাজটা করি কি প্রমাণ করতে হবে, তো তারপর অঙ্কন করি। এক্ষেত্রে কিন্তু প্রমাণটা যেটা দেওয়া আছে সেটা সরাসরি আমরা করতে পারি না, কিছুটা ঘুরিয়ে নিই। অর্থাৎ যেটা প্রমাণ করার দরকার সেটাকে না করে একটু ঘুরিয়ে অনেক সময় প্রমাণ করি। যেমন আমি বীজগণিতের ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলতে পারি, প্রমাণ করো 2x + 1 = ধরো সাপোজ 5x + 7, এরকম ধরো কোনো একটা রিলেশন আমাকে প্রমাণ করতে দিয়েছে। তখন কিন্তু আমি প্রমাণটাকে ঘুরিয়ে লিখতে পারি
2x প্লাস 1 মাইনাস অফ 5x প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ প্রমাণটাকে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক সেই রকম এখানেও আমি যে সমবিন্দু বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক আমি সমবিন্দু প্রমাণ করব, সেটা প্রমাণ করার জন্য সরাসরি প্রমাণ না করে প্রমাণটাকে একটু পাল্টে নিতে হবে। সেই কিভাবে পাল্টাবো বা কি আমি প্রমাণ করব এই ক্ষেত্রে সেটা আমি বলে নিচ্ছি। নাম্বার 1, দেখো একটা ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, যার এডি এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু এফ। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু এফ। এবার আমরা ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, ই বিন্দুতে আর একটা লম্ব অঙ্কন করলাম। এই দুটো লম্ব সরলরেখা পরস্পরকে ছেদ করবে, কারণ এই দুটো সরলরেখা এবি আর বিসি, এই দুটো সরলরেখা সমান্তরাল নয়। এই দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয় তাহলে তাদের লম্বগুলিও সমান্তরাল হবে না, আর সমান্তরাল না হলে তারা পরস্পরকে ছেদ করবে, সেটা আমরা শুরুতেই বলেছি। দুটো সমান্তরাল সরলরেখা আছে, এর যদি এই সরলরেখাটির লম্ব যদি এটা হয় আর এই সরলরেখার যদি লম্ব এটা হয়, তাহলেও কিন্তু এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। কেন? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে এটার পর লম্ব, এই সরলরেখা যদি এর পর লম্ব হয় 90 ডিগ্রি হবে, তাহলে দুটো সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, অতএব সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের লম্ব সরলরেখাগুলিও কিন্তু সমান্তরাল হবে, তাহলে তারা পরস্পরকে ছেদ করবে না। অর্থাৎ এখানে সেই অপশানটা নেই। এবি আর বিসি দুটো পরস্পরছেদী সরলরেখা, তাহলে তাদের যারা লম্ব হবে তারা কিন্তু পরস্পরকে ছেদ করবে, সমান্তরাল হবে না। তো সমান্তরাল না হয়ে তাহলে এবি বাহু ডি বিন্দুতে অঙ্কিত লম্ব, বিসি বাহুর ই বিন্দুতে অঙ্কিত লম্ব ও বিন্দুতে ছেদ করি, ওএফ যুক্ত করি, ওএফটা যুক্ত করি। এবার যেটা প্রমাণ করতে হবে, ওএফটা, ওডিটা এবির বাহুর উপর লম্ব ধরেছি, ওইটা বিসির ওপর লম্ব ধরেছি, তাহলে ও এফটা যদি আমরা এসির ওপর লম্ব প্রমাণ করতে পারি তাহলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। অর্থাৎ এখানে যে প্রমাণ করতে বলেছিল ওডি ওই ওএফ লম্ব, সেটাকে প্রমাণ করার জন্য আমরা চেঞ্জ করে বলছি ওডি সরলরেখা যেটা এবির উপর ডি বিন্দুতে লম্ব, ওই সরলরেখা যেটা বিসির উপর লম্ব, তারা ও বিন্দুতে ছেদ করে। এবার ওএফ যুক্ত করেছি, তাহলে এক্ষেত্রে ওএফ সরলরেখাটি এসির বাহুর ওপর লম্ব প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। এবার অঙ্কনটা হচ্ছে এ বি এও বিও ও সি, এদেরকে যুক্ত করি। অঙ্কনে আছে এ কমা ও, বি কমা ও, সি কমা ও যোগ করি। এবার আমাদের যেটা কাজ, লম্ব প্রমাণ করতে গেলে অর্থাৎ এই দুটো কোণের প্রত্যেকটি 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনো দুটো ত্রিভুজের দুটো বাহু বা দুটো কোণ সমান প্রমাণ করতে গেলে আমাকে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে হবে। আমরা আগের ক্লাসে ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার জন্য 4 রকম মেথড আমরা বলেছি। সেটা হচ্ছে নাম্বার 1, 3টি বাহু সমান হলে, একটা ত্রিভুজের 3টি বাহু অপর ত্রিভুজের 3টি বাহুর সাথে সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। তারপর একটা ত্রিভুজের দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণের সাথে সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। 3 নম্বর হচ্ছে দুটো বাহু, একটা ত্রিভুজের দুটো বাহু এবং যে কোনো কোণ, অপর ত্রিভুজের দুটো বাহু এবং যে কোনো কোণ, ভুল বলে ফেললাম, একটা ত্রিভুজের দুটো কোণ যে কোনো বাহু, অপর ত্রিভুজের দুটো কোণ যে কোনো বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর আছে 4 নম্বর, যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটা বাহু অপর সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। যখন আমরা সর্বসমতার স্বতঃসিদ্ধটি ব্যবহার করব তখন কিন্তু গুণে গুণে দেখব যে 3টা জিনিস সমান হচ্ছে কিনা। দেখো, প্রথম ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ই, এই দুটো ত্রিভুজের মধ্যে এডি ইজ ইকাল টু ডিবি, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি এর মধ্যে এত এবং এত এর মধ্যে এডি ইজ ইকাল টু ডিবি। কারণটা বলতে হবে, কারণ হচ্ছে ডি এবি বাহুর মধ্যবিন্দু,
এটা আমরা শুরুতেই ধরে নিয়েছি, শুরুতেই লিখেছি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু এত। তাহলে এডি ইজ ইকাল টু ডিবি। ওডি ওডি সাধারণ বাহু, আর ও কোণ এ ডি ও সমান কোণ বি ডি ও। কেন? আপনারা দেখো লিখে, ডি বিন্দুতে এবি বাহুর ওপর লম্ব আর ই বিন্দুতে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করেছি। তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি বলে সমান। তাহলে আমাদের দাঁড়ালো এই কোণ এই কোণের সাথে সমান, এডি ডিবি বাহুর সাথে সমান, ওডি সাধারণ বাহু, অতএব তোমার হচ্ছে ত্রিভুজ দুটি সর্বসম হলো। এবার একটা দুটো তিনটে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমরা পেয়ে যাব, ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে আমরা পাবো এ ও ইজ ইকাল টু ও বি। একই পদ্ধতিতে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব অনুরূপে। তাহলে এই দুটো ত্রিভুজ সমান করে আমরা পাবো বিও ইজ ইকুয়াল টু ওসি। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমরা লিখতে পারি এ ও ইজ ইকুয়াল টু ওসি। এই দুটো সম্পর্ক থেকে তাহলে প্রথমে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখালাম, পেলাম এ ও ইজ ইকুয়াল টু ওবি। তারপর এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো সেম পদ্ধতিতে, তাহলে বিও ইজ ইকুয়াল টু ওসি হবে। তাহলে এই দুটোকে কম্বাইন করলে পাবো এ ও ইজ ইকুয়াল টু ওসি। এবার দেখো ত্রিভুজ এ ও এফ, ত্রিভুজ ও এফ সি এর মধ্যে কি কি জানি, এ এফ ইজ ইকাল টু এফ সি, কারণ এসি এর মধ্যবিন্দু এফ। এফ ইজ ইকাল টু এফ সি, ও এফ সমান সাধারণ বাহু, আর এও ইজ ইকাল টু ওসি। এটা প্রমাণ করেছি, প্রমাণিত। তাহলে এখানেও 1 2 3, অতএব তিনটে জিনিস সমান হলো। অতএব ত্রিভুজ এ এফ সি, ত্রিভুজ এ ও এফ সর্বসম ত্রিভুজ ও এফ সি। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে যে বাহুগুলো সমান হবে তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে আমাদের এখানে যে বাহুগুলো সমান হবে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, বা সেই নিয়ম অনুযায়ী এই দুটো কোণ, কারণ এই বাহুর সাথে সমান, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার জন্য এও আর এটা ইজ ইকাল টু এইটা আমরা আগে প্রমাণ করেছি। দেখো এ এফ ইজ ইকাল টু এফ সি, কোশ্চেনে মানে আমি ধরে নিয়েছিলাম ওয়েভটা হচ্ছে সাধারণ বাহু, এ ও ইজ ইকাল টু ওসি, আমরা এটা প্রমাণ করেছি। তাহলে এটা প্রমাণ করার জন্য এ ও আমরা বলছি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে যে বাহুগুলো সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হবে। বিপরীত ক্রমে উল্টোটাও, যে কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে যেহেতু এ ও ইজ ইকাল টু ওসি, তাহলে এ ওর বিপরীত কোণ এইটা আর ওসির বিপরীত কোণ এইটা, এই দুটো সমান হবে। অর্থাৎ কোণ এ এফ সি, এ এফ ভুল লিখলাম, এ এফ ও ইজ ইকুয়াল টু কোণ ও এফ সি। এ এফ ও কোণ সমান ও এফ সি কোণ, এই দুটো কোণ সমান হলো। ক্লাস 8-এ আমরা উপপাদ্য করেছি যে একটি সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি দণ্ডায়মান হয় তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল সবসময়ের জন্য 180 ডিগ্রি। ঠিক সেই নিয়ম অনুসারে আমাদের কি হবে, এই দুটো কোণ আমরা সমান প্রমাণ করেছি। আবার যেহেতু এসি এর ওপর ও এফ দণ্ডায়মান, এসির ওপরে ও এফ যেহেতু দণ্ডায়মান, অতএব কোণ এ এফ ও যোগ কোণ ও এফ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এবার এ এফ ও এর পরিবর্তে লিখতে পারি কোণ ও এফ সি প্লাস কোণ ও এফ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ ও এফ সি সমান 90 ডিগ্রি।
কোণ ও এফ সি ইজিক্যাল টু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, অর্থাৎ দুটো সন্নিহিত কোণের প্রত্যেকটি 90 ডিগ্রি প্রমাণিত হলো। অতএব ও এফ লম্ব এসি। তাহলে আমাদের ধারালো ওএফ লম্ব এসি, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে লাস্টে লিখব প্রমাণ যখন ঘুরিয়ে যেটা দিয়েছিল সেটা আমরা যেহেতু সরাসরি প্রমাণ করতে পারিনি, সেই জন্য ঘুরিয়ে যেটা প্রমাণ করব বলেছিলাম যে ওএফ এসি বাহুর ওপর লম্ব প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে, সেটা প্রমাণ করতে পেরেছি। এবার লাস্ট লাইনে লিখব অতএব ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি। অতএব শেষে লিখব ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার এই উপপাদ্য থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি সেইগুলো আমাকে মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ আছে এবং এসএকিউ দু ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। এখান থেকে যেটা মনে রাখতে হবে, এই যে বিন্দুটা বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হলো সেইটাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্রের ধর্মটা কি? পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সব সময়ের জন্য সমান হবে, অর্থাৎ ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এগুলো হচ্ছে সমান হবে। এবং যদি ও ত্রিভুজের পরিকেন্দ্র হয় তাহলে কোণ বিওসি সমান 2 টাইমস অফ কোণ বিএসি হবে। এগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এবং এসএকিউ এর জন্য। তাহলে আমরা প্রথম শিখলাম পরিকেন্দ্র কাকে বলে। নাম্বার 1 সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র। নাম্বার 2 পরিকেন্দ্র যদি ও হয় তাহলে ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হবে। নাম্বার 3 ও যদি ত্রিভুজের পরিকেন্দ্র হয় তাহলে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ কোণ বিএসি। ক্লাস 10-এ এর উপপাদ্যটা প্রমাণ আছে, এছাড়াও আমরা এখানে নিয়ম প্রয়োগ করেও করতে পারি, কিন্তু আমার এই রেজাল্টটা দরকার হবে। তাহলে আমি যেটা শিখলাম সেটা এই উপপাদ্য থেকে সেগুলো লিখে নিতে হবে। নাম্বার 1 ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে। নাম্বার 2 পরিকেন্দ্র হতে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির দূরত্ব সমান। শীর্ষবিন্দু হতে ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান। আর কি হবে? ও ত্রিভুজের পরিকেন্দ্র হলে নাম্বার 3 ও ত্রিভুজের পরিকেন্দ্র হলে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ কোণ বিএসি হবে। ও ত্রিভুজের পরিকেন্দ্র হলে কোণ বিওসি সমান 2 টাইমস অফ কোণ বিএসি হবে। এবার আর কি জিনিস এখান থেকে আমরা জানতে পারবো সেটা হচ্ছে 3 রকম কোণ ভেদে 3 রকম ত্রিভুজ আছে, একটা সূক্ষ্মকোণী, একটা স্থূলকোণী, একটা হচ্ছে সমকোণী। এবার কোন ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকবে? নাম্বার 1 যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্রটা ত্রিভুজের ভেতরে থাকবে। যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে কোনো জায়গাতে থাকবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্রটা
অতিভুজের ওপরে থাকবে। তাহলে আমরা শিখলাম তিন ধরনের ত্রিভুজ কোণ ভেদে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। তাদের ক্ষেত্রে কোন ত্রিভুজের ক্ষেত্রে মানে পরিকেন্দ্র কোথায় থাকবে সেটা যদি আমরা জানতে চাই, নাম্বার 4, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকবে। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকবে। আর 6 নম্বর, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপরে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অতিভুজের উপর থাকবে। তাহলে এই উপবিপাদ্য থেকে এই 6টা জিনিস আমরা পেলাম। প্রমাণ অনেকগুলোই দিইনি, কারণ প্রমাণ কিছু কিছু প্রমাণ ক্লাস 10-এ আছে, কিন্তু আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে এই ধর্মগুলো আমাদের কাজে লাগিয়ে আমরা অবজেক্টিভগুলো করতে পারবো। 246 পেজ 246 পেজে 10-এর 1 নম্বর অঙ্ক। দেখো, 10-এর 1 নম্বর, বহু বিকল্প ধর্মী এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। কোশ্চেনে বলে দিয়েছে কোণ বিওসি সমান 80 ডিগ্রি। এবার কোণ বিএসির মান সমান কত? তো আমি এই রিলেশনটা লিখে রেখেছি, কোণ বিওসি সমান 2 টাইমস অফ কোণ বিএসি। তাহলে যেহেতু লেখাটা কি হবে, আমি যদি এটা এমসিকিউ করতে চাই তাহলে শুদ্ধ উত্তর লিখলেই হবে, কারণ এই কোণটা 80 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে 40 ডিগ্রি হবে। কিন্তু যদি এসিকিউ থাকে, অঙ্কটা যদি করে দেখাতে হয়, তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি লিখবো, যেহেতু ও ত্রিভুজের পরিকেন্দ্র, therefore কোণ বিওসি is equal to 2 টাইমস অফ কোণ বিএসি। অতএব 80 ডিগ্রি is equal to 2 টাইমস অফ কোণ বিএসি। অতএব কোণ বিএসি সমান 40 ডিগ্রি। যেখানে এমসিকিউ থাকে শুধুমাত্র উত্তর লিখলেই হবে, সেখানে তুমি যে কোনো জায়গা থেকে যত শর্টকাটে পারো সমাধান করে শুধু উত্তর লিখলেই হবে। কিন্তু যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী থাকবে সেখানে করে দেখাতে হবে একই অঙ্ক। তাহলে আমি যদি এটা করে দেখাতে চাই তাহলে লিখব ও ত্রিভুজের পরিকেন্দ্র, অতএব ধর্ম লিখে রেখেছি 6টা, তার মধ্যে কোণ বিওসি সমান 2 টাইমস অফ কোণ বিওসি। এখান থেকে আমরা পেয়ে যাব কোণ বিএসির মানটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা আমরা করে দেখালাম। এবার একটা সংক্ষিপ্ত উত্তরধর্মীর একটা অঙ্ক করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 11-র 5। এটা মিটিয়ে দিলাম। 11-র 5 নম্বর অঙ্ক। দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি কোণ আর এসিবি কোণ, এই দুটো কোণ সমান। ক্লাস 8-এ উপপাদ্য পড়েছি, যদি এই দুটো কোণ সমান হয় তাহলে এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, এই দুটো বাহু কিন্তু সমান হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু এসি হবে। আর মধ্যমা এডি, মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে আমরা মধ্যমা বলি। ত্রিভুজের শীর্ষবিন্দুর এই মধ্যমা সংক্রান্ত উপপাদ্য আমাদের আজকে আছে,
তো সেইখানে আমরা প্রমাণটা করে দেখাবো। তার আগে সংজ্ঞাটা জানতে হবে মধ্যমা কাকে বলে। মধ্যমাটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা, অর্থাৎ এডিটা ত্রিভুজের মধ্যমা। তো এডি যদি ত্রিভুজের মধ্যমা হয় এবং ধর্ম হচ্ছে এডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, এডি এমন একটি মধ্যমা যেহেতু এডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি হবে। তো এডি যদি হাফ অফ বিসি হয় তাহলে আমরা দেখো এই বিসির পরিবর্তে হাফ অফ বিসির পরিবর্তে লিখতে পারি বিডি, তারপর এটাও লিখতে পারবো হাফ অফ বিসির পরিবর্তে ডিসিও লিখতে পারি, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু ডিসি। তাহলে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের ডি বিন্দু থেকে, এই ত্রিভুজের ডি বিন্দু থেকে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এদের দূরত্ব সমান। অতএব আমরা বলেছি যে বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের বৃত্তস্থ যে বিন্দু থেকে তাদের শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান। আমরা বলেছি যে ত্রিভুজের পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হয়। তাহলে এইখানে ওটা কিন্তু তোমার কোথায় ডি বিন্দু, এই ডি বিন্দু থেকে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর দূরত্ব হচ্ছে সমান। অতএব ডিটা হবে ওই এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। বিপরীত ক্রমে আমরা বলেছিলাম যে পরিকেন্দ্র যদি হয় তাহলে পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হবে। আর আমরা এক্ষেত্রে পেলাম এডি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু ডিসি। অতএব ডি ত্রিভুজ, therefore ডি ত্রিভুজের therefore ডি ত্রিভুজের পরিকেন্দ্র। কি বের করতে বলেছে সেটা কিন্তু আমি আলোচনা এখনো করিনি, শুধুমাত্র ওটা দেখেই যে ধর্ম দুটো দিয়েছে সেই ধর্ম দুটো থেকে আমি প্রমাণ করে দেখালাম। যেটা প্রথম উপপাদ্য করেছি সেই উপপাদ্যের যে অনুসিদ্ধান্ত আমরা বলেছি যে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হয়, সেখান থেকে আমরা বের করলাম ডি ত্রিভুজের পরিকেন্দ্র এবং ডিটা বিসি বাহুর উপরে আছে। তো এখান থেকে আমরা উল্টো ক্রমেও বলতে পারি যেহেতু ডিটা বিসি বাহুর উপরে আছে তাহলে কিন্তু এক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। যাই হোক, আমাদের সেটা আলোচ্য বিষয় নয়। ডিটা এই ত্রিভুজের বাহুর উপরে আছে। এবার এবি সমান √2, এবি সমান √2 হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ কাকে বলে? পরিকেন্দ্র থেকে শীর্ষ বিন্দুগুলোর দূরত্ব। পরিব্যাসার্ধ বলতে বুঝি পরিকেন্দ্র থেকে শীর্ষ বিন্দুর দূরত্ব, অর্থাৎ ডি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, ডি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, এগুলো সব সমান হবে। কি করে? মানে এটা সমান তো আমরা দেখেছি। এবার আমাদের যদি বিডিটা বের করতে হয় তাহলে আমাকে জানতে হবে সেটা হচ্ছে কি এই দুটো বাহু বিডি আর এডি আমাকে জানতে হবে। কিন্তু বিডি আর এডি আমরা জানি এই দুটো সমান। এবার আমি এই দুটোর সাহায্য নিয়ে আর √2 এদের মধ্যে রিলেশন তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা এই কোণটি কত ডিগ্রি হবে বা এই কোণের মান কত হবে, তবেই আমরা মানটা বের করতে পারবো। তো এই কোণটা দেখো, যদি আমরা এই দুটো ত্রিভুজকে ভাবি, এই বাহু এই বাহুর সাথে সমান, এই কোণ এই কোণের সাথে সমান, এই বাহু এই বাহুর সাথে সমান, তাহলে এই দুটো বাহু এই বাহু এই বাহুর সাথে সমান, এই বাহু এই বাহুর সাথে সমান, আর এই দুটো কোণ সমান দেওয়া আছে। ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা এবং এটা সমান, তাহলে প্রত্যেকেই হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করতে পারবো, অর্থাৎ এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি হলো, পিথাগোরাস ইউজ করে অর এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ বিডি স্কোয়ার, কারণ এডি আর বিডি সমান, দেয়ারফর এবি স্কোয়ার মানে 2 ইজ ইকুয়াল টু 2 বিডি স্কোয়ার, দেয়ারফর বিডি ইজ ইকুয়াল টু 1। তো বিডি ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেটাই তো পরিব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে পরিব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হবে 1 সেন্টিমিটার, যেহেতু এককটা সেন্টিমিটারে ছিল। আমরা এই কাজটাও করি যখন সম্পর্ক বা সমীকরণটা তৈরি করি, সেই সমীকরণে নর্মালি আমরা একক দিই না, দিলেও বা দিয়ে যেতেই হবে, আর নইলে আমরা সাধারণত একক না দিয়ে শেষ মুহূর্তে আমরা লিখি বিডি ইজ ইকুয়াল টু 1। অতএব উত্তর হবে পরিব্যাসার্ধ সমান 1 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা যে উপপাদ্যটা করে যে 6টা জিনিস আমরা বলেছিলাম তাদের মধ্যে প্রয়োগ দেখালাম, সেটা হচ্ছে কি পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হবে। তাহলে উল্টো করে
উল্টো করে হচ্ছে কি শীর্ষবিন্দু থেকে যে বিন্দুর দূরত্বটা সমান হয় সেটা ত্রিভুজের পরিকেন্দ্র হবে, অর্থাৎ ডিটা পরিকেন্দ্র হবে। আমাকে বের করতে বলেছে পরিব্যাসার্ধ, অর্থাৎ বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বিডির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করলাম, এই যে কোণ এডিবি, কোণ এডিবি, এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করলাম। কি করে? এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেখালাম যে ওই কোণটি 90 ডিগ্রি। তারপর পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা বিডির মানটা বের করতে পেরেছি, অর্থাৎ বিডিটা হবে ত্রিভুজের পরিব্যাসার্ধ। তাহলে সমবিন্দু সংক্রান্ত 4টা উপপাদ্যের প্রথম উপপাদ্যটা আমরা কমপ্লিট করলাম, উপপাদ্যটা প্রমাণ দেখালাম। উপপাদ্য থেকে কি কি জিনিস আমরা জানতে পারি সেটা লিখে দিয়েছি বোর্ডে, এবং তার দুটো প্রয়োগ আমরা আজকে করে দেখালাম। এবার চলে যাব পরের উপপাদ্য। পরের উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তোমরা অন্তঃসমদ্বিখণ্ডক কোণের করেছো ক্লাস 6-এ, অঙ্কন থাকে। এই হচ্ছে কোণ, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। তাহলে এবিসি যদি কোণ হয় তাহলে বিওটা ওই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে। অন্তঃসমদ্বিখণ্ডক হওয়ার অর্থ এই দুটো কোণ সমান হবে। তাহলে কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক, কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ 3টে কোণের 3টে অন্তঃসমদ্বিখণ্ডক থাকবে, সেই 3টে অন্তঃসমদ্বিখণ্ডক একই বিন্দুতে ছেদ করেছে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু সরাসরি নিয়মটি ইউজ করতে পারবো না। অর্থাৎ আমরা দুটো অন্তঃসমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়েছে এটা ধরে নিব, ধরে নিয়ে তৃতীয়টি প্রমাণ করব আগের উপপাদ্যের মতো। তো দেখো আমাদের উপপাদ্যটার বিষয়বস্তু ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। কি করে প্রমাণ করব? ত্রিভুজ এবিসি এর ভি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তারা ও বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজ এবিসি এর ভি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। এও যোগ করি। এওটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। অর্থাৎ দুটো সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়েছে ধরে নিয়েছি, তৃতীয়টি প্রমাণ করব। অর্থাৎ এও সরলরেখাটি কোণ বিএসির এর সমদ্বিখণ্ডক আমরা প্রমাণ করব। তাহলে কি বললাম? বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, এও যোগ করি। এওটা কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। অর্থাৎ ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু হবে। এটা প্রমাণ করার জন্য অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ। ও বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব টানলাম ওডি, ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানলাম ওই, ও বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানলাম সেটা হচ্ছে ওএফ। এবার দেখো লম্ব অঙ্কন করার পর যেটা আমরা পাচ্ছি, এই দুটো ত্রিভুজ সর্বসম। কেন লম্ব টেনেছি? তাহলে এই কোণ 90 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ বি ও ডি এবং ত্রিভুজ বি ও ই, ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ বিওই এর মধ্যে আগের উপপাদ্যে এই দুটো ত্রিভুজ ধরেছিলাম, এবার এই দুটো ত্রিভুজ ধরলাম। কারণ আমাকে কোন দুটো ত্রিভুজ ধরতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যাতে আমরা ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে এক্ষেত্রে বিওডি, কোণ বিওডি এবং কোণ বিওই এই দুটো ত্রিভুজের মধ্যে কোণ বিডিও সমান কোণ বিইও। বিইও কেন? প্রত্যেকে সমকোণ। কি করে পেলাম? অঙ্কন করেছি। প্রত্যেকে সমকোণ। কোণ ডি বি ও সমান কোণ ও বিই। ডি বি ও কোণ সমান ও বিই কোণ। আর বিও সাধারণ বাহু। বিও সাধারণ বাহু। তাহলে বিও যদি সাধারণ বাহু হয় তাহলে এই দুটো তিনটে জিনিস 1 2 3,
অর্থাৎ একটা ত্রিভুজের দুটো কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুটো কোণ একটি বাহুর সাথে সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। এবার আমরা বলেছি ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে এই কোণের বিপরীত বাহু ডিও, ত্রিভুজ বিও ডি সর্বসম ত্রিভুজ বি ও ই, দেয়ারফর ওডি ইজ ইকুয়াল টু ওই, ওডি ইজ ইকুয়াল টু, ওডি ইজ ইকুয়াল টু ওই। তাহলে ওডি আর ওই বাহুর দৈর্ঘ্য সমান হলো। একই পদ্ধতিতে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করি তাহলে আসবে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, ও ই ইজ ইকুয়াল টু ও এফ। তাহলে এই দুটো থেকে ওডি ইজ ইকুয়াল টু ওই আর ওই ইজ ইকুয়াল টু ও এফ, এখান থেকে আমরা পেলাম, এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওডি ইজ ইকুয়াল টু ও এফ। এবার এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কি কি জিনিস আমরা জানি। এই দুটো কোণ সমান, কোণ এ ডি ও সমান কোণ এ এফ ও, এই দুটো কোণ সমান। তারপর এও সাধারণ বাহু, এও সাধারণ বাহু। এই দুটো কোণ কেন সমান? প্রত্যেকে হচ্ছে সমকোণ, এওটা হচ্ছে সাধারণ বাহু আর ওডি ইজ ইকুয়াল টু ওএফ। তাহলে দাঁড়াচ্ছে ওডি ইজ ইকুয়াল টু ওএফ আর এটা হচ্ছে সাধারণ বাহু, এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি। এক্ষেত্রে কিন্তু যেটা ব্যবহার হলো সেটা হচ্ছে একটা কোণ দুটো বাহু, কিন্তু এখানে কোণটা ওই দুটো বাহুর অন্তর্ভুক্ত নয়। এখানে কোন ধর্মটা তাহলে ব্যবহার হলো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো একটা বাহু। দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত বাহুটা এওটা হচ্ছে অতিভুজ, এওটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সমান। অর্থাৎ এখানে যে স্বতঃসিদ্ধটা আমরা ব্যবহার করলাম অতিভুজ এবং যে কোনো একটা বাহু অপর সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটা বাহুর সাথে সমান। এবার ত্রিভুজ দুটি সর্বসম, অতএব ত্রিভুজ এ ডি ও সর্বসম ত্রিভুজ এ এফ ও। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হলে ওডি বাহুর বিপরীত কোণ এটা আর ওএফ বাহুর বিপরীত কোণ এটা, দেয়ারফর কোণ ডি এ ও সমান কোণ ও এফ এ, ডি এ ও কোণ সমান ও এ এফ কোণ। তাহলে এই দুটো কোণ সমান হলো, অতএব এও কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক। তার আমি যেটা প্রমাণ করতে চাই, প্রমাণ ঘুরিয়ে লিখেছিলাম যে প্রমাণ করতে হবে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু, অর্থাৎ এক্ষেত্রে এওটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। তো এবার লাস্ট লাইনে লিখব, অতএব যেটা প্রমাণ করতে চেয়েছি ঘুরিয়ে সেটা প্রমাণ করতে পেরেছি, অতএব লিখব ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার এই উপপাদ্য থেকে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে দেখো। এখানে আমি যে রেজাল্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ওডি ইজ ইকুয়াল টু ওই ইজ ইকুয়াল টু ওএফ, ওডি ইজ ইকুয়াল টু ওএফ ইজ ইকুয়াল টু ওএফ। অর্থাৎ এটা যদি অন্তঃকেন্দ্র হয়, এখানে যেটা উপপাদ্য থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো সেটা হচ্ছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে। এখানে হচ্ছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তঃকেন্দ্র বলে, ইন সেন্টার। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তঃকেন্দ্র বলে। দেখো অন্তঃকেন্দ্র থেকে বাহুর লম্ব দূরত্ব, বাহুর দূরত্ব ওই ওএফ, ওএফ সমান, অর্থাৎ অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের বাহুগুলির দূরত্ব সমান হবে। পরিকেন্দ্রের ক্ষেত্রে ছিল পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব সমান, অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কি হবে? অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলির লম্ব দূরত্ব সমান হবে। যেটা আমাদের মনে রাখতে হবে, অন্তঃকেন্দ্র হতে বাহুগুলির
লম্ব দূরত্ব অন্তঃকেন্দ্র হতে বাহুগুলির লম্ব দূরত্ব সমান হবে 2 নম্বর ও ত্রিভুজের পরিকেন্দ্র হলে ও ত্রিভুজ ভুলে লিখে এলাম ও ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলে ও ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ হয়। ক্লাস 8-এ এই উপপাদ্যটা প্রমাণ ছিল, মানে এক্সট্রা উপপাদ্য হিসাবে। তো যাই হোক, এখানেও প্রমাণ করা যাবে, আমাদের এটা দরকার নয়, আমাদের যেটা দরকার এই রেজাল্টটা জানা। তাহলে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ, অর্থাৎ হাফ অফ কোণ বিএসি। এবার এই যে দুটো জিনিস আমরা শিখলাম, যে অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের বাহুগুলির লম্ব দূরত্ব সমান হয়, আর যদি ও অন্তঃকেন্দ্র হয় তাহলে বিওসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। এই দুটোর প্রয়োগ আছে, দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 11-3। সংক্ষিপ্ত উত্তরধর্মী 11-3 নম্বর বলছে, একটা ত্রিভুজের কটা বিন্দু ত্রিভুজের বাহুগুলো থেকে সম দূরবর্তী। এটা আমার এখন করা ঠিক হচ্ছে না, কারণ আমি আরো দুটো উপপাদ্য এখনো করিনি। যাই হোক, এখানে যেহেতু ধর্মটা আমি লিখে ফেলেছি, ধর্মটা হচ্ছে কি, ত্রিভুজের অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলির লম্ব দূরত্ব সমান, অর্থাৎ ত্রিভুজের অন্তঃকেন্দ্রটাই বাহুগুলো থেকে সম দূরবর্তী হয়। তাহলে একটা ত্রিভুজের কটা বিন্দু, তার মানে একটাই বিন্দু যেটাকে আমরা অন্তঃকেন্দ্র বলি, সেই অন্তঃকেন্দ্রটাই ত্রিভুজের বাহুগুলো থেকে সমদূরবর্তী হবে। এখানে অনেকের বইয়ে উত্তরটা ভুল আছে, 4টা লিখেছে, হবে না, একটাই হবে অন্তঃকেন্দ্র থেকে। এবার সেটা যদি ধরো সম বাহু ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে 4টা হবে, কিন্তু যদি এমনি যে কোনো ত্রিভুজ হয়, ইন জেনারেল যদি যে কোনো ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র, যেটা বাহুগুলো থেকে সম দূরবর্তী হবে। তো যাই হোক, আমাদের এখানে উত্তরটা হবে বাহুগুলো থেকে সমদূরবর্তী বিন্দু 11-3, বাহুগুলি হতে সম দূরবর্তী বিন্দু, বাহুগুলো থেকে সমদূরবর্তী বিন্দু অন্তঃকেন্দ্র হবে। এবার যদি ত্রিভুজটি সমবাহু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা তখন 4টেই আসবে। ঠিক আছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি না। তাহলে ইন জেনারেল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু বাদ দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটাই বাহুগুলো হতে সমদূরবর্তী বিন্দু অন্তঃকেন্দ্র। অর্থাৎ কটা বিন্দু আছে, যদি সমবাহু ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই আছে, আর সমবাহু ত্রিভুজ হলে সেটা 4টা হবে। ঠিক আছে, এবার আমরা আসছি পরের উপপাদ্য, সেটা হচ্ছে মধ্যমা, ও আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে 10-3 নম্বর। 10-3 নম্বর সেটা বলেছে, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও, ওটা হচ্ছে অন্তঃকেন্দ্র, কোণ বিএসি সমান, বলে দিয়েছে কোশ্চেনে 40 ডিগ্রি। কোণ বিএসি সমান 40 ডিগ্রি, তাহলে কোণ বিওসির মান কত? তো আমরা জানি কোণ বিওসি সমান, ধর্মে লিখে রেখেছি এই যে এইটা, বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বিএসি, অর্থাৎ কোণ বিএসির মানটি জানি, 90 ডিগ্রি তো জানা আছে, মানটা বসিয়ে দিলে কোণ বিওসির মানটা পেয়ে যাব। অর্থাৎ এই যে উপপাদ্য পড়ে দুটো জিনিস শিখলাম, দুটোরই প্রয়োগ তোমাদেরকে অনুশীলনী থেকে করে দেখালাম। এবার আসছি 3 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। তো মধ্যমা কাকে বলে আমরা সংজ্ঞাতে বললাম, মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে আমরা মধ্যমা বলি। তাহলে ত্রিভুজের 3টি মধ্যমা আছে। উপপাদ্যটা কি? ত্রিভুজের মধ্যমা 3টি ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। তো ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এটা প্রমাণ করার জন্য দেখো সেম মেথড, দুটো মধ্যমা একটা বিন্দুতে ছেদ করেছে ধরে নিব,
ধরে নিয়ে তৃতীয়টাকে আমরা প্রমাণ করে দেখাবো। তো প্রমাণটা কি হবে? এবিসি ত্রিভুজের বিই এবং সিএফ, বিই এবং সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিই এবং সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। এজি যোগ করে বর্ধিত করি, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে মধ্যমা তিনটি সমবিন্দু। আমি বিই আর সিএফ এই দুটো মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করিয়েছি। এবার এজি যোগ করে বর্ধিত করেছি, তাহলে ডিটা বিসি বাহুকে ছেদ করেছে। তৃতীয় এই এজি সরলরেখা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ডিটা যদি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে। এই উপপাদ্য ডিটা মধ্যবিন্দু প্রমাণ করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। অঙ্কন করে দেখাবো বিসিটা ওই সামান্তরিকের কর্ণ, আর আরেকটা কর্ণ দেখাবো। তার মানে এখানে আমরা সামান্তরিক প্রমাণ করে দেখাবো যে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, সে তারা হচ্ছে কি ওই কর্ণ দুটোর মধ্যবিন্দু হবে। তো সেই ধর্মটা ইউজ করে আমরা দেখাবো ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করতে গেলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে দেখাবো যে বিসিটা ওর কর্ণ হবে। কি করে অঙ্কন করব? অঙ্কনটা হচ্ছে এডি সরলরেখাকে এইচ পর্যন্ত এই রূপে বর্ধিত করি। এডি সরলরেখাকে এজি সরলরেখাকে এইচ পর্যন্ত এই রূপে বর্ধিত করি যেন এজি ইজ ইকুয়াল টু জেইচ হয়। এটা হচ্ছে অঙ্কন। অঙ্কনটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে। এজি সরলরেখাকে এইচ পর্যন্ত এই রূপে বর্ধিত করি যেন এজি ইজ ইকুয়াল টু জেইচ হয়, অর্থাৎ জিটা কিন্তু এ এইচ এর মধ্যবিন্দু হলো, অর্থাৎ জি এ এইচ এর মধ্যবিন্দু হলো। এবার বিএইচ আর সিএইচ যোগ করি, বিএইচ এবং সিএইচ যোগ করি। বিএইচ এবং সিএইচ আমরা যোগ করলাম। এবার দেখো আমরা এখানে যে উপপাদ্যটা ব্যবহার করব সেটা আমি করেছি উপপাদ্যটা আগের ক্লাসে। সেটা এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে ডি এফ সরলরেখাটা বিসি বাহুর সাথে সমান্তরাল হয়। মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যটা আমরা করেছিলাম, কোন ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে ডি এফটা বিসি বাহুর সমান্তরাল হবে। তাহলে দেখো ত্রিভুজ এ বি এইচ এর এবির মধ্যবিন্দু এফ, এ এইচ এর মধ্যবিন্দু জি, এ বি এর মধ্যবিন্দু এফ কোথায় পেয়েছি? আমরা ধরে নিয়েছি মধ্যমা সিএফটা। আর জিটা বাহুর মধ্যবিন্দু কোথায় পেয়েছি? অঙ্কন করেছি। তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা এফ, আর এই বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে এফ জি সমান্তরাল, এফ জি সমান্তরাল বিএইচ, অর্থাৎ জিসি সমান্তরাল বিএইচ, অর্থাৎ এটা এর সাথে জিসি, জিসি সমান্তরাল বিএইচ। এবার একই পদ্ধতিতে ত্রিভুজ এসি এইচ এর ক্ষেত্রে এসি বাহুর মধ্যবিন্দু ই, এ এইচ এর মধ্যবিন্দু জি, অতএব জিই সমান্তরাল বিসি, অর্থাৎ বিজি, অর্থাৎ বিজি সমান্তরাল সিএইচ। তাহলে কি দাঁড়ালো? বি এই সি জি এই সামান্তরিকের ক্ষেত্রে এই বাহুর সাথে সমান্তরাল, এটা প্রমাণ করেছি। এই বাহুর সাথে সমান্তরাল প্রমাণ করেছি। অতএব বি এইচ সি জি একটি সামান্তরিক। তাহলে আমরা এখানে আগের উপপাদ্যটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে কোন ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এইটা প্রয়োগ করে আমি এটা এর সাথে সমান্তরাল দেখিয়েছি, অর্থাৎ এটা এর সাথে সমান্তরাল। একই পদ্ধতিতে এটা এর সাথে সমান্তরাল। তাহলে আমরা যেটা পেলাম, চতুর্ভুজ বি এইচ সি জি এর বিএইচ সমান্তরাল জিসি আর বিজি সমান্তরাল সিএইচ, এই দুটো সমান্তরাল। এই বাহুর সাথে সমান্তরাল, এই বাহুর সাথে সমান্তরাল।
তাহলে সংজ্ঞানুসারে আমরা সামন্তরিকের সংজ্ঞাতে বলেছি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হলে সেই চতুর্ভুজটি সামন্তরিক হবে। তাহলে সংজ্ঞানুসারে আমাদের হলো BHCG একটি সামান্তরিক। প্রমাণিত হলো BHCG একটা সামান্তরিক যার কর্ণ BC, যার কর্ণ BC। তাহলে যার BC, যার কর্ণ BC এবং GH D বিন্দুতে ছেদ করে, এটা সামান্তরিক। যার কর্ণ BC, যার কর্ণ BC এবং GH D বিন্দুতে ছেদ করে, অতএব ডিটা BC বাহুর মধ্যবিন্দু। অর্থাৎ এক্ষেত্রে আমরা সামন্তরিকের সংজ্ঞা ব্যবহার করলাম, সামন্তরিকের ধর্ম ব্যবহার করলাম এখানে, সেটা হচ্ছে সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর ব্যবহার করলাম কোনো ত্রিভুজের বাহুগুলির, কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হয়। এই তিনটে উপপাদ্যকে ব্যবহার করে আমরা প্রমাণ করলাম ডিটা BC বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এখান থেকে আমরা যেটা পেলাম সেটা বলি। এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে AG = GH। AG = GH এটা আমরা অঙ্কন করেছি। আর এখানে দেখো ডিটা এই বাহুর মধ্যবিন্দু, ডি যেমন BC বাহুর মধ্যবিন্দু, ডিটা কিন্তু GH এর মধ্যবিন্দু। অর্থাৎ GH এর পরিবর্তে লিখতে পারি 2GD। GH এর পরিবর্তে আমরা লিখতে পারি 2GD, কারণ ডিটা হচ্ছে GH কর্ণেরও মধ্যবিন্দু। তাহলে দাঁড়ালো AG/GD = 2/1। AG/GD = 2/1। এই ধর্মটা খুব কাজে লাগে। সেটা হচ্ছে কি, এই যে জি নাম, জি যেটা বিন্দু, সেটাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। ভর কেন্দ্রের সংজ্ঞাটা কি? মধ্যমা তিনটি, ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়, ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ভর কেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে। এবং ভর কেন্দ্র, দ্যাট ইজ জি, সেন্টার অফ গ্র্যাভিটি বলে, সেই জি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। যে বিন্দুটা এডি মধ্যমাকে 2:, যে কোনো মধ্যমাকেই ভরকেন্দ্রটা 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা শিখলাম ভরকেন্দ্র কাকে বলে, ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে। এর সঙ্গে আরো একটা ধর্ম, এই যে ত্রিভুজ, ধর্মে এটাও আছে, ত্রিভুজ BGC সমান ত্রিভুজ AGC সমান ত্রিভুজ BABG সমান ত্রিভুজ BGC সমান ত্রিভুজ AGC সমান ত্রিভুজ ABG সমান 1/3 অফ ত্রিভুজ ABC। এটাও আমাদের MCQ করার জন্য লাগবে। তাহলে এখান থেকে আমরা এই উপপাদ্য থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে ভরকেন্দ্র কাকে বলে, নাম্বার 1। নাম্বার 2, ভরকেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে সেটা। নাম্বার 3, এই যে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজের প্রত্যেকটি টোটাল ত্রিভুজের 1/3 অংশ হবে। এবার যেটা আছে সেটা সেই উপপাদ্যটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বগুলো একটা বিন্দুতে ছেদ করে। ওটা আমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের 2 নম্বরই ছিল, কিন্তু ওটা না করে আমি ওখানে গেলাম কেন? আগে আমি সেম একই ধরনের যেগুলো প্রমাণ আছে সেগুলোকে আমরা দেখালাম, ডিরেক্ট ইনডাইরেক্ট প্রুফ দেখিয়েছি। কিন্তু এখানে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হবে, তারা যে বিন্দুতে
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো একটা বিন্দুতে মিলিত হবে, এটা প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু এটা কাজে লাগাবো। সেই জন্য আগে একই ধরনের উপপাদ্য তিনটি আমি প্রমাণ করে নিলাম। এবার সাহায্যকারী হিসাবে যেটা প্রমাণ করব সেটা দেখো। দেখো, ত্রিভুজের এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এডি, বি বিন্দু থেকে এর উপর লম্ব ই, আর এটা এর উপরে লম্ব সিএফ। প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসির উপর লম্ব, বি বিন্দু থেকে এসির উপর লম্ব, সি বিন্দু থেকে এফ এর উপর লম্ব, এই লম্ব তিনটি সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এডি সরলরেখাটা, একটা ত্রিভুজ তৈরি করব। এডি সরলরেখাটা ওই ত্রিভুজটার বাহুগুলো, একটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, বিটা অপর একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, সিএফটা অপর একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। সেই ত্রিভুজটা আমাকে এবার অঙ্কন করতে হবে। দেখে নাও, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, সি এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, সি বিন্দু দিয়ে এই বাহুর সমান্তরাল সরলরেখা, সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা, আর বি বিন্দু দিয়ে এই বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল সরলরেখা, সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করে আমরা পি কিউ আর এই ত্রিভুজটি পেলাম। এবার এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই সরলরেখাটি এই সরলরেখার সাথে সমান্তরাল অঙ্কন করেছি, এই সরলরেখাটি এই সরলরেখার সাথে সমান্তরাল আমরা অঙ্কন করেছি। তাহলে ধর্ম অনুসারে এপি বিসি চতুর্ভুজের এপি সমান্তরাল বিসি, পিবি সমান্তরাল এসি, অতএব এই চতুর্ভুজ এপি বিসি একটি সামান্তরিক। তো সামান্তরিক হলে সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এই বাহুটা এই বাহুর সাথে সমান হবে। একই পদ্ধতিতে এ বি, সেম মেথডে এ বি সি কিউ একটা সামান্তরিক হবে। সেই ধর্ম থেকে আমরা প্রমাণ করতে পারবো এই বাহু এই বাহুর সাথে সমান, অর্থাৎ এপি ইজ ইকাল টু এ কিউ, অর্থাৎ এ বিন্দুটা পিকি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এ বিন্দুটা পিকি বাহুর, এ বিন্দুটা পিকিউ বাহুর মধ্য বিন্দু। এবার এই সরলরেখা এই সরলরেখার সাথে সমান্তরাল, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। কেন? দুটো সরলরেখা সমান্তরাল হলে, ওই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের অন্তঃস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে দাঁড়ালো এ ডি সরলরেখাটা পিকিউ সরলরেখার উপর লম্ব, আর এটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এডি সরলরেখাটা পিকিউ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। একই পদ্ধতিতে বিই সরলরেখাটা পি আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আর সি এফ সরলরেখাটা এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে এডি বি এবং সিএফ পিকিউ আর ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এডি বি এবং সিএফ তারা সমবিন্দু হবে। তাহলে আমরা প্রথম যে উপপাদ্য করেছিলাম তার সাহায্য নিয়ে এটাকে প্রমাণ করলাম যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বগুলি সমবিন্দু। এই বিন্দুটির নাম হচ্ছে লম্ব বিন্দু। তাহলে লম্ব বিন্দুর সংজ্ঞা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বাহুগুলির ওপর অঙ্কিত লম্বগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্ব বিন্দু বলে, তাহলে আমরা শিখলাম পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু। এবার যদি ত্রিভুজটি সমবাহু হয়
তাহলে সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সব একই বিন্দুতে থাকবে। তার মানে সেক্ষেত্রে কিন্তু অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু তারা বাহুগুলো থেকে সমদূরবর্তী হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা চারটা বিন্দু পাবো, যারা কি হবে, চারটি বিন্দু পাবো যারা বাহুগুলো থেকে সমদূরবর্তী। সেই জন্য ওখানে হয়তো দিয়েছে, কিন্তু এমনি যে কোনো ত্রিভুজ হলে কিন্তু একটাই বিন্দু হবে যারা বাহুগুলো থেকে সমদূরবর্তী হবে, যেটাকে অন্তকেন্দ্র। ব্যতিক্রম সেটা হচ্ছে ব্যতিক্রমটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার আরেকটা জিনিস আছে যে এই যে লম্বের যে পাদবিন্দুগুলো, সেই পাদবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ তৈরি হয়, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু তাদেরকে যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হয় সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, যে ত্রিভুজটা তৈরি হবে তাকে বলা হয় পাদত্রিভুজ। যদি মূল ত্রিভুজটি সমবাহু হয় তাহলে পাদত্রিভুজটাও কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। লাস্ট অ্যান্সার সেটা হচ্ছে কি, যদি ত্রিভুজটি সমকোণী হয় তাহলে তার লম্ব বিন্দুটি সমকৌণিক বিন্দুতে থাকবে। খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ, কোন ত্রিভুজের লম্ব বিন্দুটা তোমার হচ্ছে শীর্ষবিন্দুতে থাকবে? আনসারটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিন্দুটা হবে ত্রিভুজের সমকৌণিক বিন্দুতে লম্ব বিন্দুটা থাকবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। তোমরা নিজেরা ভালো করে প্র্যাকটিস করে দেখবে এবং এমসিকিউ যেগুলো আছে বা এসিকিউ আছে তোমরা চেষ্টা করলে আমার মনে হয় সবগুলোই পারবে। এই ক্লাসগুলোকে পরপর দেখে নিয়ে আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করলাম।